এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরী কৃপায়। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 6টা 10। আজকে না একবার আমার ঘুম ভাঙলো সকাল 4:30টার সময়, মানে ভোর 4:30টার সময়। তো উঠে আবার না শুয়ে পড়লাম, ভালো লাগছিল না, এত পরিমাণে গলা ব্যথা করছিল না, সেই জন্য ভালোই লাগছে না। তারপর আবারও 6টার সময় না ঘুমটা ভেঙে গেল, 6টার আগেই ভেঙে গেল। তারপর উঠলাম, উঠে তো এই যে ইষ্টভীতি করলাম, ইষ্টভীতি করে এবারে দেখো বাসন কুসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো একটু না গরম জল দিয়ে গার্গলি করব, না হলে না আমার মনে হচ্ছে সর্দি কাশি হবে। কি বলো তো, এই যে এখন প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে, আর তো বেশিরভাগ সময় রাত্রিবেলায় স্নান করতে হচ্ছে। সেদিন গিয়েছিলাম বাড়িতে, কালকে গিয়েছিলাম মামাতো বোনের বাড়িতে। তো এসেই না রান্নাঘরের কাজ বা শেষ করে ঠিক 11টার দিকে গিয়ে আমি স্নানও করে আসলাম। তখন কিন্তু আমার শাশুড়ি মা বলেছিল যে ঠান্ডা লাগবে কি না। আমি তো প্রায়ই এরকমটা করি রাত্রিবেলায়, মনে হচ্ছে যে ঠান্ডা গরম লাগছে। আর প্রচণ্ড পরিমাণে সকালের দিকে এত গরম দিচ্ছে না, হাড় কাঁপানো গরম যাকে বলে। 2টা পাখা চালিয়েও না ঘরের মধ্যে টেকা যায় না, অতটা কষ্ট হয়। মানে কীভাবে যে মানে বাইরে মানুষ না কাজ করে, আমি এটাই চিন্তা করি যে আমি তো ঘরের মধ্যে থাকতে পারছি না। তোমাদের দাদাভাই দেখো দোকান, ঘরের মধ্যে তো আরও গরম। একদিন গিয়ে তো আমি পুরো অসুস্থ হয়ে গিয়েছিলাম দুপুরবেলায় দোকানে, এত পরিমাণে গরমটা দেওয়া। যারা বাইরে কাজ করছে তাদের তো আরও কষ্ট, মাথার উপর যখন ছাদটা থাকে না। ওই যে এমনিতে বাইরে যারা কাজ করে তাদের কথা বলছি, তাহলে কি কষ্ট এই গরমের মধ্যে কীভাবে কাজটা করে। তো সেই আমার মনে হচ্ছে কি বলতো, এক কথা থেকে না আরেক কথায় চলে গেলাম। তো সেই যে মানে এই গরমের মধ্যে এদিকে স্নান করছি রাত্রিবেলায়, মনে হচ্ছে ঠান্ডাটা যেভাবে লাগলো। আর আমার তো চুলটা সহজে শুকায় না, তাই জন্য না আমার মনে হচ্ছে সর্দিটা হবে। এত পরিমাণে গলা ব্যথা, ওদেরকে কি আর বলি, এত পরিমাণে আমার গলা ব্যথা। আর আমি যে বয়সটা দিচ্ছি না, এখন কিন্তু ঘড়িতে ঠিক 8টা 10 মতো বাজছে। আমি তো এখন কিন্তু তোমাদেরকে বয়সটা দিচ্ছি। আমাদের এখানে বৃষ্টিও হচ্ছিলো আগে দিয়ে, তো মানে ভিডিও এডিটিংও করতে পারছি না। তারপর এখন যে বয়সটা দিচ্ছি না, কতবার যে আমি হাঁচিটা না দিচ্ছি, সাথে একটা রুমাল নিয়ে বসতে হচ্ছে, কারণ এত পরিমাণে নাক দিয়ে শুধু জল পড়ছে, এত পরিমাণে সর্দিটা হয়েছে। তো সকালের দিকে না একটুখানি ভালো ছিল বলতে কি, গলাটা ব্যথা ছিল আর হালকা 1-2টা হাঁচিটা দিতাম। সেই রাত্রিবেলা থেকে তো আমার যা অবস্থা, কি আর বলি তোমাদেরকে, কতটা কষ্টে যে আমি ভিডিও এডিটিংটা করলাম। জানি না এই কষ্ট আদৌ কোনো দিন কাজে লাগবে কি না। এতটা কষ্ট যে করছি যে ইউটিউবে এসে নিজের পায়ে দাঁড়াবো, নিজে একটা কিছু করব। সব মেয়েদেরই দেখবে একটা জীবনে কিন্তু আশা থাকে যে নিজের পায়ে দাঁড়ানো, নিজে একটা কোনো কিছু করা। জানি না আদৌ কষ্টটা পূর্ণ হবে কি না। না হলে যে কষ্টটা না আমার হচ্ছে, তার থেকে আমার হাত ব্যথা পাবো তাহলেও ভালো। এই সর্দি হলে যা আমার কষ্টটা হয়, গলা ব্যথা থাকে, আমি তো কিছু খেতেই পারি না, জলটা খেতেও আমার অসুবিধাটা হয়। তো সেই গলা ব্যথার জন্য না ফার্স্টে কিন্তু আমার গলা ব্যথাটা থাকবে, আর তারপর দেখবে আস্তে ধীরে আবার ওই নাক দিয়ে যে জল পড়াটা শুরু হবে। এটাও ভালো, না হলে গলা ব্যথা হলে না কোনো কিছু খাওয়াই যায় না। যাক গিয়ে গরম জলটা দিয়ে একটু নুন দিয়ে গার্গল করে নিলাম, করে তারপরে এই যে দেখো বাইরে চলে আসলাম। এসে না এখন সকালের দিকে তো বললাম না গলাটা ব্যথা হচ্ছিলো, কিন্তু শরীরটা একটু ভালো ছিল। তো এই দিকে ফুল গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। তো ফুল গাছটাকে না এখন ফেলে দিচ্ছি, এই জায়গাটার মধ্যে পুরো যেন জঙ্গল হয়ে আছে। আর কালকে মামাতো বোনের বাড়িতে গিয়েছিলাম, তো বেশ কয়েকটা আবার ফুল গাছের ডালও নিয়ে আসলাম, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো মামাতো বোনের বাড়ি থেকে এখানে নিয়ে আসলাম ব্রহ্মকমলের ফুলের পাতাগুলো থেকেই নাকি হয়। আর এখানে নিয়ে আসলাম স্নেক প্ল্যান্ট, এটা আমার মামাতো বোনের বাড়ি থেকে না, এটা আরেকজনের বাড়ি থেকে নিয়ে আসলাম। মানি প্ল্যান্ট নিয়ে আসলাম, আর 2 রকমের ফুল গাছের ডাল নিয়ে আসলাম। ও আবার কিছুটা মাটিও দিয়ে দিল। আমাদের বাড়ির মাটিটা তো ভালো না, মানে বালি দেওয়া, যেহেতু মানে বালিটা মেশানো, বালি দেওয়া না। তো সেই মাটিটা ভালো না বলে ও আবার কিছুটা মাটিও দিয়ে দিল। এখানে যে মাটিটা দেখতে পাচ্ছ এটা। তারপর আমি আবার আমাদের এখান থেকে কিছুটা মাটি নিয়েছি। বালির মধ্যে দেখবে কোনো কিছু কিন্তু হতে চায় না, বালুটার মধ্যে একটু মাটি হলে দেখবে খুব ভালো হয়। তো মাটির জন্য না কোনো গাছ টাছ লাগাতে পারি না। তো সেই একসাথে না মাটিগুলো এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর ও যে মাটিগুলো দিয়েছিল কয়েকটা আবার ঘাস ফাঁসও আছে, তো এগুলো একটু বেছে বেছে ফেলছি। তারপরে এই যে দেখো বাথরুমে স্নান করার জগ একটা নিয়ে নিলাম। তারপর আমার ঘরের একটা আবার মগগুলো নিয়ে নিলাম, এগুলোর মধ্যে না গাছ লাগিয়ে দেবো। এমনিতে না হলে মগ আমার আছে, ওগুলো নামিয়ে নেবো, যেহেতু একটু পুরনো হয়ে গেছে। তো ভাবলাম কি গাছগুলো এখন আবার আলাদা টবে করে লাগাবো, তার চেয়ে ভালো এরকম মগ নিয়ে নিই, মগগুলোর মধ্যে লাগিয়ে দিই। আমার না ঘরের মধ্যে যে ইনডোর প্ল্যান্টগুলো যে হয়, ঘরের মধ্যে যে কোনো গাছপাতি আমার লাগাতে এতটা ভালো লাগে, মানে ফুল গাছই আমার ভালো লাগে। বাইরে যে গাছগুলো হয় ওগুলোও ভালো লাগে, তারপরেও ঘরেরগুলো যেন বেশি ভালো লাগে। একটা সময় আমার ঘরে এতটা পরিমাণে মানি প্ল্যান্ট ছিল, কি আর বলি তোমাদেরকে। মানে আমার ফার্স্টের একদম আগের ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কীরকম আমার ঘরে মানি প্ল্যান্ট গ্রো করেছিল। তো এখন মানি প্ল্যান্টটা না কীভাবে যেন চলে গিয়েছে, সেই আর এটা হলোই না। তো ওর বাড়ি থেকে নিয়ে আসলাম, এদিকে আমি কাজগুলো করছি, আমার শাশুড়ি মা উঠলো, আর এদিকে আমার কাকা শ্বশুরও আসলো। তো এসে আমার সাথে আবার কথাও বলছে, আর আমি এদিকে কাজগুলোও করছি। আর তোমাদের দাদাভাই তো এদিকে শুয়ে রইলো। তো এদিকে দেখো এই যে এবার স্নেক প্ল্যান্টটা লাগিয়ে নিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে সবগুলো লাগিয়ে না একসাথে দেখাবো। তো
তো এদিকে আমার কাকা শ্বশুর জন্য কী বলছে আর আমি এদিকে শুনছিও, এদিকে আমার কাজগুলোও করছি। আমি যদিও মানে কাজ বাজ যদি বেশি থাকে তাহলে তো সকাল সকাল উঠি, না হলে তো সকাল সকাল উঠি না। কিন্তু এই যে ঘুম হচ্ছে না আমার গলা ব্যথার জন্য, তাই উঠেই পড়লাম যে গাছগুলো লাগাতে হবে। তাই তো এই গাছগুলো আমি লাগাচ্ছি, আর বাদ বাকি গাছগুলো মানে বাইরের যে গাছগুলো এগুলো আমার শাশুড়ি মা কিন্তু লাগিয়ে দিয়েছে। তো স্নেক প্ল্যান্টটা 2টার মধ্যে লাগালাম, মানি প্ল্যান্টটা একটা মধ্যে লাগালাম, আর এই যে দেখো ব্রহ্মল কমলটা মানে একটার মধ্যে লাগালাম। এটা নাকি 2-3 বছর পরে গিয়ে নাকি ফুটবে, কারণ একটু বড় হতে লাগে তো তাই। তারপর গাছগুলো লাগিয়ে হাত পা ধুয়ে এবারে চলে আসলাম ঘরে এসে ভেবেছিলাম একবার একটু মানে খাবো, এই আদা লং টং দিয়ে না একটু চা বানিয়ে খাবো। তো সেটা আর ইচ্ছে হচ্ছে না, নিজের জন্য দেখবে কোনো কিছু করে যেন খেতে আর ইচ্ছে হয় না, তো এটা আর করলাম না। তো এবারে দেখো এদিকে আমি এখন নিয়ে বসলাম, এই কলমি শাক নিয়ে বসলাম। তো সেগুলো সেদিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো এগুলো না আর খাওয়া হয়নি। এতটা দেখতে ভালো ছিল, মানে বলে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি, মানে দেখতেই যেন এতটা ভালো লাগছিল, মনে হচ্ছে কি যেন টেস্ট হবে। তবে সব জিনিস দেখবে দেখলে ভালো হলে যে সব জিনিস ভালো হয় এটা কিন্তু না, অনেক সময় দেখবে দেখার সুন্দর দিয়ে কিন্তু সব কিছু হয় না। কিন্তু কলমি শাকটা দেখতে খুবই ভালো ছিল, আর রান্নাটা করলে জানি না কীরকম হবে, মনে হচ্ছে তো খুব টেস্টি হবে। আমার আবার কলমি শাক না একটু শুটকি মাছ দিয়ে বেগুন টেগুন দিয়ে করলে যেন খুব ভালোই লাগে। তো কলমি টুকাটাকে কেটে নিয়ে এবারে দেখো একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। কেন বলো তো, এটা তো পুকুরের মধ্যে থাকে, অনেক সময় দেখবে জলের মধ্যে কত কিছু থাকতেও পারে, আর ভেতরের সাইডটা যেহেতু খালি, কোনো কিছু যদি আবার ভিতরে ঢুকেও থাকে তো তার জন্য না একটু ভাপ দিয়ে নিলাম। আর এদিকে বেগুনটাও কেটে নিয়েছি কলমি শাকের জন্য। আর এদিকে দেখো এই যে পেঁয়াজ, তারপর রসুন, তারপর শুকনো লঙ্কা, তারপর কাঁচা লঙ্কা সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। চলো এবারে মশলাটা পেস্ট করে নিই। এবারে দেখো মশলাটাও কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি। তো এখন আর শিলনোড়ে বাটলাম না, আর একটুখানি বেশি মশলা হলে না এমনিতে যদি রসুন আর আদা কাঁচা লঙ্কা হতো তাহলে শিলনোড়ে বেটে নিতাম, আর এমনিও শরীরটা ভালো লাগছিল না। তো তাই জন্য ভাবলাম কি, আর পেঁয়াজটাও যেহেতু সাথে আছে তো তাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু করে নিয়েছি। একটু বেশি মশলা হলে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করে নিই। তো একদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে কলমি শাকটাও ভাপ দিয়ে নিয়েছি, মশলাও করে নিয়েছি। তোমার দাদা গেল বাজারে, কারণ আমার ঘরে না শুটকি মাছটা নেই। তো এদিকে শুটকি মাছ আনবে, আর আমি ভাবলাম যে ও আস্তে আস্তে, আমার তো বসে থেকে লাভ নেই, যেহেতু আজকে আমার সর্দির ভাবটা হচ্ছে, তাহলে আমার মানে শেষের দিকে না একটু বিকেলের দিকে সন্ধ্যার দিকে আমার শরীরটা খুবই খারাপ করবে, এটা আমি জানি। যখনই আমার সর্দিটা হয় না এতটা পরিমাণে কষ্ট হয়, তার চেয়ে বললাম না আমার হাত ব্যথা পা ব্যথা হয়ে গেল ভালো, আমি একদমই সহ্য করতে পারি না। তো জানি আমি আমার শরীরটা খারাপ করবে, তো তার জন্য আমি কি ভাবছি যে এখন যেহেতু একটু খারাপ আছে তারপরেও আমি আমার কাজগুলো শেষ করে নিই। ও আসার আগ মুহূর্তে তো বসে থেকে লাভ নেই, ও আস্তে আস্তে তো একটু সময় লাগবে। তার জন্য না ভাবলাম যে একটু বেডরুমটাকে আগে গুছিয়ে নিই। দেখবে একটা কেউ আসলে তো কীরকম লাগে না বেডরুমটা গুছানো না থাকলে, ওই লোকটা তো আর বুঝবে না যে আমার যে শরীরটা খারাপ। দেখবে সব সময় গুছিয়ে গাছিয়ে রাখি, আর একটা লোক আসলে যদি ঘরটা না গুছানো থাকে, একদম আগুছালো ঘর হয়ে থাকে, লোকটা ভাববে কি বলো, আমার যে শরীর খারাপ সেটা তো আর বুঝবে না, মনে করবে যে সবসময় আমি এরকম আগুছালোর মধ্যে যেন থাকি। মানে কি বলবো, একে তো গরম, সকাল থেকে একটা গরম তারপর উপর গলা ব্যথা, আর মাঝে মধ্যে কিন্তু আবার 1-2টা হাঁচিও দিচ্ছি। তো এদিকে দেখো কালকে আবার কাপড় চোপড় ধোয়া হয়েছিল, তো কালকে মামাতো বোনের বাড়িতে গিয়েছিলাম, তো বাদ বাকি কাপড় চোপড়গুলো শুকানোর পর আমার শাশুড়ি মা এনে রেখেছিল, তো এগুলো আর গুছানো হয়নি। কালকে এসে তো রাত্রিবেলায় আসলাম, সেই আর গুছাতে পারিনি। তো এবারে এখন না এগুলো গুছিয়ে রাখছি। তো দেখো বেশ কতগুলো কিন্তু কাপড় পরেছে। এখন না এই গরমের মধ্যে কোথাও মানে গেলেও না একটা যন্ত্রণা দেখবে, সেই তো যাওয়ার সময় একটা কতটা কষ্ট এই গরমের মধ্যে, তারপর আসার সময় দেখবে আবার বাড়িতে যখন আসবে সেই এক গাদা কাপড় পরবে। তো এগুলোকে ধুয়ে তো আবার গুছিয়ে গাছিয়ে জায়গা মতো তুলেও রাখতে লাগে বলো। তো সেই দেখো বেশ কতগুলো কাপড় পরলো, তো এগুলোকে এবার গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখছি। ঘরের মধ্যে যদি কাপড় চোপড়ে আগুছালো হয়ে থাকে পুরো ঘরে দেখতে বিশ্রী লাগে। মেন হলো গিয়ে আগে বিছানাটা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখতে ভালো লাগে, আর হলো গিয়ে আগুছালো কাপড় চোপড়, এগুলো যদি যতক্ষণ না গুছাবে পুরো ঘরে যেন একদম পুরো আগুছালো হয়ে থাকে। তো দেখো এই কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রাখছি। কি জানো তো বন্ধুরা, একা সংসার হলে না অসুস্থ শরীর নিয়েও দেখবে সংসারে কিন্তু কিছু কাজবাজ করতেই লাগে। যখন বেশি অসুস্থ হয়ে যায় পারি না, তখন তো আমার বর এসে করেই দেয়, মাঝে মধ্যে আমার শাশুড়ি মাও করে দেবে, তো তোমাদের দাদাভাইও করবে। আর এমনিতে যখন হালকা মনে করো, এখন যে অসুস্থটা মনে হচ্ছে যদি বাপের বাড়িতে থাকতাম তাহলে তো কিছুই করতে হতো না। যদিও এখন আমার মা অসুস্থ, এখন মাও পারে না, কিন্তু একটা সময়ের কথা বলছি যে তখন দেখবে সেই বসে শুয়ে কাটাতাম। আমার মাও জানে যে আমার সর্দি হলে না আমি একদমই সহ্য করতে পারি না, এতটা কষ্ট। তোমরা আবার বলবে যে এটা আবার কি, সর্দি তো একটা সামান্য ব্যাপার, কিন্তু না আমি এটা সহ্য করতে পারি না। অন্য কোনো কিছু হলেও আমার সহ্য করতে পারবো, কিন্তু মানে সর্দিটা হলে আমি সহ্যই করতে পারি না। বেশ অনেক দিন বাদে কিন্তু আমার আজকে সর্দিটা হচ্ছে। আমি জানি আমার রাত্রিবেলার দিকে সর্দি তো হবে, এখনই মানে আমার গলা ব্যথা করছে আর কতটা কষ্ট হচ্ছে। যাই হোক
এদিকে অসুস্থ শরীর নিয়েও তো সংসারের কাজবাজগুলো করতেই লাগবে, যেহেতু আমার সংসারের কাজগুলো করে দেওয়ার মতো আর কেউ নেই, সেই আমাকেই করতে হচ্ছে। তো অসুস্থ শরীর নিয়েও না আমি কিভাবে একা হাতে আমার সংসারের কাজগুলো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। একে তো গরম, তার উপর শরীরটাও ভালো না, সর্দি কাশি, তো তার উপর আবার এই অবস্থা। তো যাই হোক, এদিকে দেখো বেডরুমটাকে একদম হালকা করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে দরজাটাকে না ভালো করে মুছে নিচ্ছি, এই দরজাটা সেদিন মোছা হয়নি, তো তার জন্য মুছে নিচ্ছি। এগুলো আমি আজকে না করে থাকতে পারতাম, কিন্তু সেই কালকে দেখবে আবার একসাথে আমার অনেকগুলো কাজ পড়ে যাবে, তো এগুলো আবার সেই আমাকে তো করতে লাগবে বলো। তো যখন বেশি অসুস্থ হয়ে যাবে তখন তো আর পারবো না। আর বর যখন আমি অসুস্থ থাকি না তখন তো আচ্ছা ও রান্নাটা একটু একটু করতে পারে, কিন্তু ওই যে ঘর গোছানোর কাজ এটা তো আর পারে না, এটা পুরুষ মানুষ পারবেও না। দেখবে যার যার কাজ, মহিলাদের যেরকম ঘর টর গোছানো ওইটা মহিলারাই দেখবে আমরা ভালো পারি, আর পুরুষদের হলো বাইরে কাজ। এখন যদিও মহিলাদের ঘর বাড়ি বলতে কোনো কিছু নেই, মহিলারা সব দিকেই সামলাতে পারে, কিন্তু ওই যে ঘর গোছানোর ব্যাপারটা এটা কিন্তু পুরুষ মানুষরা পারে না। তো সেই যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন তো ও আমাকে মানে রান্নাবান্নার দিকে একটু হেল্প মানে ইয়েটা করে, যখন বেশি অসুস্থ। না হলে এমনিতে মানে আমিই করি, মানে আমি যখন একদমই সহ্য করতে পারবো না তখনই গিয়ে ওকে বলি, না হলে একদম মানে আর ও নিজে থেকেই বুঝে যায় যে আমি একদম যখন অসুস্থ হয়ে যায় না তখনই ও বলবে নিজে থেকেই যে আমি করে দিই এরকম। না হলে যতক্ষণ পারবো না আমি ওকে আমি বলিও না কোনো দিন। তো সেই এবারে দেখো এদিকে ফুলের স্ট্যান্ডটাও মুছে নিয়েছি, আর এদিকে টিভিটাও মুছে নিয়েছি। মুছে এদিকে দেখো স্ট্যান্ড ফ্যানটা আবার আজকে মানে কালকে রাত্রিবেলায় আনা হয়েছে। উপরের পাখাটার না একদম যেন পাখাটা কি হয়ে গেল, সেই মানে ভালো করে একটা মানে হাওয়াটা যেন লাগছে না শরীরের মধ্যে, আর প্রচণ্ড পরিমাণে গরমও দিচ্ছে। দুটা পাখা চালিয়ে যেন ঘরের মধ্যে থাকতে পারছি না, তাই স্ট্যান্ড ফ্যানটা আবার এই ঘরের মধ্যে আনা হয়েছে। বাপরে বাপ, সেই শ্রাবণ মাস এখন পড়ছে, তো সেই মানে শ্রাবণ ভাদ্র মাস দেখবে কি পরিমাণে না গরমটা দেবে। আর কথাই বলে না ভাদ্র মাসের তাল পাকানো গরম, সেই গরমটাই এখন দেবে দেখবে। আর সেই দেখবে গরমকালটাই কিন্তু বেশি থাকে, আর শীতকালটা না এই বেশি দিন কিন্তু থাকে না। এই শীতটা একমাত্র পৌষ মাস মাঘ মাস অতটুকুই, তারপরেই দেখবে আবার গরম পড়ে যায়। এই গরম যেন আর সহ্য হচ্ছে না, জানো তো। শীত অনেকটা ভালো, শীতের মধ্যে এত কষ্ট হয় না, কিন্তু এই গরমের মধ্যে যা কষ্ট, কিন্তু কি আর করবো বলো, শীত গরম মিলিয়ে তো আমাদের থাকতে লাগবে। ভগবানও কোথায় যাবে, সেই যখন বেশি পরিমাণে রোদ দেয় তখন কই বৃষ্টিটা হচ্ছে না কেন, আবার যখন বৃষ্টিটা দেবে তখন বলে আবার রোদটা দেয় না কেন, এরকমটা বলি। যাই হোক, এদিকে গড়বার দুটোই মুছে নিলাম, জুতোগুলো এখানে রেখে দিলাম, আর পাপুসগুলোকে একটু ভালো করে ঝেড়ে এই যে দেখো এখানে একটা পাপুস দিয়ে দিলাম, আর আরেকটা পাপুস এখানে দিয়ে দিলাম। এইগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম, একটা সময় হাতের কাজ কত না করতাম, এখন তো কোনো কিছুই করিই না। তারপর দিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, আর এদিকে পেঁপে নিয়ে আসলো, তারপর শুটকি মাছ নিয়ে আসলো, লঙ্কা নিয়ে আসলো। তো এদিকে দেখো এই যে এখন আমি তরকারিটা বসিয়েও দিচ্ছি, ওই যে কলমি শাকের তরকারিটা। আর জানো তো বন্ধুরা, তরকারিটা এতটা টেস্ট হয়েছিল তোমাদেরকে কি আর বলি। তো সেই সকালের ভাতে খেয়েছিলাম, খুবই টেস্ট হয়েছিল। গরম ভাতে তো আর কোনো কথা নেই, এতটা টেস্ট লেগেছিল আমার। আবার এরকম একটু রসিয়ে কষিয়ে রান্নাটা করলে না খুব ভালোই লাগে দেখবে। তো এবারে দেখো আরও তো আমার সর্দির মুখ আরও যেন মানে খুব টেস্ট লেগেছিলো, একটু ঝাল টালও হয়েছে, ইচ্ছে করে আমি একটু ঝাল দিয়েছি। যদিকে দেখো আগে যে ভাপ দিয়েছিলাম ইয়েগুলো কলমি শাকগুলো এগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলদি গুঁড়ো দিয়ে শুটকি মাছটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মশলাটাকে। তারপর কিন্তু কলমি শাকটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে এখন শুধু নুনটা অ্যাড করবো, কারণ হলুদ তো আগে দিয়ে দিয়েছি মশলার সাথে। তো এবারে নুনটা দিয়েই কিন্তু আমি এটার মধ্যে কিন্তু জল দেবো না, জল ছাড়া কিন্তু এটা করবো, কারণ আগে তো ভাপ দিয়ে নিয়েছি, আগে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে হালকা আছে কিন্তু এটাকে আমি ভাপে ভাপে রান্নাটা করব। তারপর এদিকে দেখো নিয়ে নিয়েছি এলাঞ্চার শাক, এটাকে আমরা এলাঞ্চা বলে, অনেকে আবার তিতির ডুগা বলে। তো আমার শাশুড়ি মা এগুলোকে সেদ্ধ খাবে, আমি না এগুলোর পাতাগুলো দিয়ে বড়া খাই, আর ডুগাগুলোকে দিয়ে মসুর ডাল ছিটিয়ে তরকারিটা রান্না করি, সেটা তোমাদের সাথে না হয়ে একদিন শেয়ার করব। তো আমার শাশুড়ি মা আবার সেদ্ধ খেতে পছন্দ করে, তো মার জন্য আবার সেদ্ধ করব বলে এখানে কয়েকটা মানে আগার যে মানে ডুগাগুলো হয় এগুলো নিয়ে নিচ্ছি, মার নাকি খুবই ভালো লাগে। তো আমি আবার সেদ্ধটা না কোনোদিনও খাইনি, এমনিতে একটু তেতো, কিন্তু বড়াটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক শাশুড়ি মা বললো, তো মার জন্য এখন দেখো সেদ্ধটা বসিয়ে দিলাম, আর একটুখানি নুন দিয়ে দিলাম। আর ওইদিকে তো আমার শুটকি মাছের তরকারিটা হচ্ছে, যেহেতু আজকে শরীরটা খারাপ তাই আজকে একটা তরকারি রান্না করবো, আর কোনো কিছু রান্না করতে পারবো না। অসুস্থ শরীর হলে তারপর আমার বর যে কিছু বলবে ওইটাও কিন্তু না, ওরও মানে খাওয়া নিয়ে যে কোনো ঝামেলা ওই রকমটা কোনো নেই, যখন যেটা করবো সেটাই খাবে। আরও তো আজকে আমি মানে শরীরটা খারাপ লাগছে, কিছুই বলবে না। তো সেই এবারে দেখো বাসন কুসন কয়েকটা পড়লো, এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। দেখবে একটা সংসারে না কাজ কিন্তু কম নেই, সেই 2 জন বলো 3 জন বলো আর 4 জন বলো আর 5 জন মানে কয়েকজন থাকলে দেখবে হাতে হাতে কিন্তু কাজটা করা যায়, কিন্তু একার সংসার হলে তো সেই সমস্ত কাজবাজ নিজেকেই সামলাতে লাগে। তখন দেখবে অসুস্থ শরীর নিয়ে যখন এগুলো করতেও যখন মন চায় না, কিন্তু কি করব, সে করতেই লাগবে, কারণ আমার সংসারের কাজ তো আমাকেই সামলাতে লাগবে বলো। তাই তো যাই হোক, এদিকে দেখো এবারে বাসন কয়েকটা যেগুলো পড়লো, তো এবারে সমস্ত বাসনগুলোকে ভালো করে একদম ধুয়ে নিচ্ছি।
দিন দেখবে কাজ করতে করতে মানে রান্না করতে করতে বাসন কুসন মেজে নিই, আবার এক দিন দেখবে একসাথে জমেও যায়। তো আজকে যদিও ওই যে ভাতটা আর সবজিটা ভাপে বসিয়ে শাকটা ওই বেডরুম গিয়ে ক্লিন করলাম, তো তারপর এদিকে তো এসে রান্না বসে এই বাসনগুলো এখন গুছিয়ে নিয়েছি। তারপরেও আজকে একটু কমই পড়লো, না হলে এক একটা দিন যা বাসন কুসন পড়ে ভগবান আজকে বুঝলো যে না আজকে তো মেয়েটার শরীরটা ভালো নেই, অত কিছু ইয়ে করে লাভ নেই। এরকম ভগবানের দোষ কি বলো, সে আমার হাতেই তো বাসনগুলো ভরে বলো। সে আমি না একটা নোংরা বাসন যে আবার এমনিতে রেখে দেবো ওইটা আমি পারি না, তাই আমার হাতে না বাসনটা যেন মনে হয় বেশি লাগে। আর এদিকে দেখো পুঁটি শুটকি মাছ আর এখানে তেলা শুটকি মাছ নিয়ে আসলো, সে আমার অনেক দিন কিন্তু চলে যাবে, মাসখানেক চলে যাবে। সবসময় তো শুটকিটা খাওয়া হয় না আগের মতো, তাই তো এদিকে একটা বক্সের মধ্যে ভরে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ফ্রিজের মধ্যে শুটকিটা রাখলে না ভালো হয়, পোকামাকড় আর ধরে না, না হলে এমনিতে দেখবো অনেক সময় শুটকির মধ্যে কিন্তু পোকা হয়ে যায়। তো এবারে দেখো বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এমনি তো একটু নোংরা হয়েছিল, মানে একটু তেল তেল হয়ে আছে, আর শুটকি মাছ ধোয়াধাই হয়েছে, তো তাই একটু ভালো করে একদম পরিষ্কারটা করে নিচ্ছি। দেখবে পিছলে পিছলে হয়ে থাকলে যেন ভালো লাগে না, তো তাই জন্য না ভালো করে একটু ইয়ে করে নিয়েছি। এই যে বাসন মাজার ইয়েটা দিয়ে কসব্রেকটা দিয়ে কিন্তু আমি মেজে ঘষে নিয়েছি। আর ওই যে স্টিলের বেসিনটা ওইটা আবার তোমার দাদা বাজার থেকে এসে পরিষ্কার করেছিল, ওইটা বেশিরভাগই ও করে, আমি মাঝে মধ্যে করি। আর এটা আমি সবসময় করি, এটা তোমার দাদা ভাইয়ের করে না, কারণ এই যে থালা বাসনের মাজার কাজটা সব কাজ তো আমিই করি, তাই জন্য। তো যাই হোক এদিকে দেখো এই যে এবারে পুরো ইয়েটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে দেখো এখন এই সাইডগুলো পরিষ্কার করে নেব। মানে আমি তো বরাবরই রান্না বসিয়ে যেটা করি, তো এদিকে দেখো তেলের কৌটোটা রেখে দিলাম, দিয়ে এই জায়গাটা এখন মুছে নেবো। এই যে মশলাদানি রাখি এটাও মুছে নিয়েছি। আর বেগুনটা এখনও ভাজা হয়নি, বেগুনটা ভাজবো। এই যে দেখো বেগুনটাকে এখন আগে ভাজি করে নেব। ভাজি করে বলতে কি পরে পরে বসিয়ে দেবো একটা কড়ার মধ্যে, ছোটো কড়ার মধ্যে, কারণ এটা তো এর আগে এখন দেবো না। সবজিটার আগে আগে যদি বেগুনটা দিয়ে দিই একদম পুরো গলে যাবে, তো তার জন্য না লাস্টে ভাজি করে বেগুনটা দেবো, তাই আলাদা করে রেখে দিয়েছি। এবারে দেখো এই সাইডটা পুরো একদম ভালো করে মুছে নিয়েছি, নিয়ে মিক্সার গ্রাইন্ডারটাও একদম জায়গা মতো রেখে দিয়েছি। এইভাবে কাজগুলো করলে না দেখবে একটা টাইমের মধ্যে কিন্তু কাজগুলো শেষ হয়ে যায়। এই যে রান্না হতে হতে দেখো আমার কিন্তু রান্নাঘরের কাজও শেষ হয়ে যাবে। না হলে রান্নার জন্য যদি বসে থাকি না, যে রান্না হচ্ছে এখন বসে থাকি পরে গিয়ে এগুলো করবো, তাহলে দেখবে সময়ের নাগাল কিন্তু আমরা পাবো না, অনেকটা কিন্তু সময়ও লাগবে। তো তাই জন্য কিন্তু আমি এই কাজগুলো না করে মানে এভাবেই করি। একার সংসার হলে এইভাবে করে রাখা ভালো। 4-5 জন হলে তো ঠিক আছে, একজন এটা করে নেবে আরেকজন রান্না করে নেবে, তাহলে কোনো অসুবিধা হয় না। কিন্তু একজনে যদি করতে হয় তাহলে এইভাবে করতে লাগে। তো আমি মনে করি কি বলতো, আমি যেভাবে কাজটা করি একজনের সংসার হলেও আমি যেভাবে কাজটা করি করে রাখি সেটা কিন্তু সেভাবেই থাকবে। কিন্তু 5 জনের হলে কি বলতো, আমি যেটা বাসন একটা এখানে রাখলাম, দেখবে আরেকজন আবার এটা এখানে রাখবে না, আরেকখানে নিয়ে রাখবে, সেই একটা অগুছালো হয়ে থাকে, কাজ সারাদিন যেন কাজেরও শেষ হয় না। কিন্তু আমার একার বলে কাজটা করতে গিয়ে অনেক সময় যদিও আমার একটু কষ্ট হয়ে যায়, কিন্তু আমি যেভাবে রাখি সেটা কিন্তু সেভাবেই থাকে। তো তাই জন্য আবার একদিকে কিন্তু একটা ভালো ইয়ে আছে। তো যাই হোক এবার তোমাদের দাদাভাই স্নান করতে গেলো, তো ও কাপড়গুলো আবার ধুয়ে দিয়েছে। আমি বলেছি আমি ধুবো, কারণ এগুলো তো আর ময়লা কাপড় না, এমনিতেই কাপড়গুলো রাখা হয়েছিল, তো এগুলো না ধুয়ে তো আর তুলতে পারবো না। তাই একদিন মনে হয় পরে গিয়েছিলাম যেন কোথায়, তার জন্য তো ও বলছে আর ধুতে লাগবে না এই ইয়ের মধ্যে, তো তার জন্য ও ধুয়ে দিল। আর বেশিরভাগই তোমাদের দাদাভাই আমাকে কিন্তু কাপড় চোপড় না একটু কেচে দিই, বেশি হলে অনেক সময় আমিও ধুই। সবসময় তো আর সম্ভব না যে প্রত্যেক দিন কাপড় ভিজালে ও ধুয়ে দেবে, সবসময় তো আর সম্ভব হয় না, বেশি কাপড় চোপড় হলে। তাই আর আজকের এগুলো আমি ধুতাম, তো আমার এই যে শরীরটা খারাপ বলে ও তাই ধুয়ে দিল। তো যাই হোক এবারে দেখো কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। আর দেখো রোদের কী পরিমাণে তেজ, এই তো এখন এরকম দেখছো, তারপরে দেখবে কী পরিমাণে রোদটা না দুপুরের দিকে উঠবে। তো এদিকে দেখো এই যে আমার এই কলমি শাক রান্নাও হয়ে গেছে, বেগুনটাও ভাজি করে দিয়ে দিয়েছি গরম ভাতে, জাস্ট অসাধারণ। তোমাদেরকে কি বলবো, দাঁড়াও আমি কড়া থেকে নামিয়ে নিই, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো কড়া থেকে নামিয়েও নিলাম, আর এই যে দেখো বন্ধুরা ফাইনাল লুকটা। তোমাদের কি খাওয়ার ইচ্ছে হচ্ছে? আমার তো খুবই টেস্টি লেগেছে, আমার বড়েরও ভালো লেগেছে, আমার শাশুড়ি মারও নাকি পছন্দ হয়েছে। তো এদিকে দেখো আমাদের 3 জনের জন্য কিন্তু ভাতটা নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই আগে খেয়ে নেবে, তারপর আমার শাশুড়ি মা আর আমি খাবো। তো ভেবেছিলাম একসাথে বসবো, তো মা আবার আরেকদিকে একটু কাজ করছিল, তো তাই বলছে, তো আমি বললাম তোমাদের দাদাভাইকে খেয়ে নিতে, ও যেহেতু দোকানে যাবে, তারপর তোমাদের আমার শাশুড়ি মা আর আমি মিলে খেয়ে নেব। তো দেখো এই যে আমাদের ভাত বাড়া হয়ে গেছে, এবারে ভাতটা খেয়ে আমি এদিকে স্নানটা করে চলে আসলাম। আজকে একদম 11টার মধ্যে কিন্তু আমি স্নান করে চলে আসলাম। এই যে দেখো এবারে লক্ষ্মীবার ঘরটাও বসিয়ে নিচ্ছি। আজকে তো ভাবলাম কি করে যে পুজোটা দেবো, এখন তো আরও শরীরটা যেন খারাপ লাগছে, স্নান করার পর মাথাটা ভিজিয়ে স্নান করে আসলাম, যেন শরীরটা আরও খারাপ লাগছিলো। কিন্তু কি আর করবো, পুজোটা তো দিতেই লাগবে। যাক মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম, পুজো টুজো দিয়ে পুজোর বাসনগুলো মেজে আনলাম, এনে এবারে দেখো চুলটাকে না ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। কেন বলো তো, এমনিতে সর্দির একটা ইয়ে হয়ে আছে, এখন যদি জলটা না ঝরাই না তাহলে দেখবে সর্দিটা তো আমাকে আরও চেপে ধরবে, এমনিতে চেপে ধরবে আমি জানি।
আমি কিন্তু অনেক দিন ধরে বলছি যে আমার সর্দিটা হবে হবে, দেখবে একদিন না একদিন তো হবেই, কারণ এবার অনেক দিন পরে কিন্তু অনেক মাস পরে আমার সর্দিটা হচ্ছে। তাই তো এদিকে দেখো চুল বাঁধতে গিয়ে না ক্লিপটা খুঁজে পাচ্ছি না, তো শেষমেশ সেই ছোটো ক্লিপটা পেলাম, এটা দিয়ে চুলটা বাঁধলাম। যাই হোক, এবারে সিঁদুরটা পরে নেবো, সিঁদুরটা পরে নিলে আমি আমার মতো করে কাটাতে পারবো। শরীরটা ভালো নেই বলে একদম তাড়াতাড়ি স্নানটা করে এসে পুজোটাও দিয়ে নিলাম। তো বন্ধুরা এখন বাজে 11টা 38। আমার এদিকে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট, আর বাইরে যে সকালবেলায় কাপড়গুলো ধোয়া হয়েছিল কালকের, আর এর আগে কতদিন মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, এই কাপড়গুলো যে পরেছিল না এগুলো ধুতেই ভুলে গেছি। তো সেই সমস্ত কাপড় আজকে সকালে ধোয়া হয়েছে, তো এগুলো এখন রোদ থেকে আনতে লাগবে। আর দুইটা পাখা চালিয়েও না ঘরের মধ্যে থাকতে পারছে না, এত পরিমাণে গরম। তো এখন পাখাগুলো অফ করে তোমাদের সাথে কথা বলছি, না হলে আবার আমার সাউন্ডটা তোমরা শুনতে পারবে না। আর দেখো কি অবস্থা, ঘেমে পুরো হয়ে আছি, মানে স্নান যে করে আসলাম না, স্নান করার মতো লাগছে না। আজকে একদম রান্না বান্না, ঘর তোর পরিষ্কার পরিপাটি, পুজো দেওয়া সমস্ত কিছু আমার 11:30টার আগেই কমপ্লিট হয়ে গেছে। মানে এত পরিমাণে গরম যেন সহ্য করতে পারছি না। আর পরশুদিনকে গিয়েছিলাম বাড়িতে, তো সেই তো সকালে গেলাম, আবার বিকেলের দিকে চলে আসলাম। এদিন আর ব্লগ করা হয়নি। কালকেও সকালবেলায় রান্নাবান্না করে ঘরদোর পরিষ্কার পরিপাটি করে স্নান পুজো করে গেলাম মামা তো বোনের বাড়িতে। ওর বাড়িতে কতদিন ধরে যাবো যাবো বলে আর যাওয়া হচ্ছে না, তো এর আগের দিনও যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, ওই বাড়িতে গেলাম। তো কালকে ওর বাড়িতে গেলাম সারাদিন থেকে, আস্তে আস্তে রাত্রিবেলায় 9টার সময় আসলাম। 9টা বাজতে 10 মিনিট বাকি। তোমার দাদাভাই বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। ওরা যে দেখো তো আমরা, মানে আমার ব্লগে তো ওদেরকে, আমাদের বাড়িতে যা আসে, মানে ছোট্ট একটা বেবি যে আছে, তো ওদের কথা বলছি। তো ওদের বাড়িতে গিয়েছিলাম একসাথেই বাড়ি, আমার মামা তো বোনের বাড়ি আর ওদের বাড়ি। তো ওদের বাড়িতে গিয়েছিলাম, সেই মানে এই গল্প গুজব করতে করতে না একদম রাত্রি 9টা বাজতে 10 মিনিট বাকি আমি বাড়িতে আসলাম। এসে তো তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদিকে রান্না বসালাম, এদিকে মোবাইলের কাজ হয়নি, আপলোড করে রেখেছিলাম, এই টাইটেল থাম্বনেল লাগানো হয়নি, ওগুলো করলাম। না হলে তো এগুলো আমি বিকেলবেলায় সন্ধ্যাবেলায় করে রাখি আমি আমার মতো করে। তো দুদিন যাবত তো শুধু মানে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আগের দিন বাড়িতে, কালকে ওদের বাড়িতে চলে গেলাম, এই করে আমার মোবাইলের কাজ না একটা ফুটাও হচ্ছে না। তো তাই জন্য এসে এগুলো করলাম। তারপর রাত্রিবেলায় মনে হয় রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে 11টা না 11:30টার দিকে গিয়ে স্নান করে আসলাম। এই যে আমাকে ঠান্ডা ধরলো না রাত্রিবেলায় থেকে, আমার গলা ব্যথা, আর এখন তো পুরো একদম সর্দি হয়ে গেছে, নিচের দিকে এভাবে থাকতেই পারছে না, একদম পুরো নাক দিয়ে অনবরত জল পড়ছে। তো তোমাদের দাদাভাই দুপুরবেলায় বলছে দোকান থেকে আসার সময় ওষুধটা নিয়ে আসবে। সর্দি হলে না আমার ওষুধ না হলে আমার কমবেই না। আর আমার যেন সবচেয়ে মানে বড় রোগ হলো আমার সর্দিটা হলে আমার মাথা যন্ত্রণা, কথা বলতে পারবো না, এদিকে গলা একটা মানে ব্যথা করছে এরকম। সকালের দিকে তো উঠে গরম জল খেলাম দেখলে, এখনও যেন ভালো লাগছে না কোনো কিছু, শুধু সংসারে কাজবাজ করতে লাগবে, রান্না করতে লাগবে, পুজো দিতে লাগবে, তার উপর আজকে হলো গিয়ে এই বৃহস্পতিবার, তো সেই কাজগুলো তো করতেই লাগবে, তাই করলাম। দেখো বন্ধুরা আমার অবস্থা দেখো, কে বলবে আমি এখন স্নান করে আসলাম আর শরীরের অবস্থা দেখো, গাম দেখলে তো, হাত দেখো কি অবস্থা, আমি এত পরিমাণে ঘামি কি আর বলি। সেদিন যে বাড়িতে গিয়েছিলাম না এতটা পরিমাণে কষ্ট হয়েছিল, কালকেও সেই যে এসে স্নান করছি, আর কদিন যাবতে রাত্রিবেলায় স্নান করছি, আগের দিনও বাড়িতে গিয়েছিলাম এসে স্নান করলাম, তাই মনে হয় আর ওই রকমটা হচ্ছে। দেখো পুরো ভিজে একদম হয়ে আছি, এত পরিমাণে ঘামি আমি। তো তাই জন্য দুবার করে স্নানও করতে লাগে, আজকেও তো স্নান করতে লাগবে, সে তো আবারও সেটা এমনিতেই সর্দি হয়ে আছে, আরও বেশি হবে। আর আমার না সর্দি হলেও ওষুধটাও খেতে লাগে, যা শরীর খারাপ লাগছে। আজকে যে কীভাবে ভিডিও আমি এডিটিং করব সেটাই ভাবছি, কী যে করব আমি, মানে কথা বলতে আমার একদম ইচ্ছে হচ্ছে না, শুধু ব্লগটা করতে লাগবে, আগের ব্লগও করা নেই, এখন করতেই লাগবে, তাই আরও গিয়ে করছি। যাই হোক, এবার এখন একটু রেস্ট করব, এখন ভিডিও এডিটিং নিয়ে বসবো না, দেখি যদি একটু বাদে ভালো লাগে শরীরটা তাহলে করব। আমার ওষুধ না খেলে তো ভালো লাগবেই না, সে দুপুরে ওষুধটা করবো। আজকে রান্নাও করেছি এক তরকারি, মানে দুপুরের দিকেই ওষুধটা আনলে ভাতটা খেয়ে তারপর ওষুধটা খাবো। আর এত পরিমাণে রোদ, বাপরে বাপ, দেখো মুখ চোখের অবস্থা, বুঝতে পারছো তাহলে কি পরিমাণে গরম। আর দেখো কালকে ব্রো প্লাগ করেছিলাম, দেখলে তো মুখটার দিকে যেন তাকানো যাচ্ছে না, তো কালকে করে আসলাম তাই। যাই হোক চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালো লাগলে একটা লাইক করবে আর শেয়ার করবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখো গরমে না একদম উল্টাপাল্টা বকছি, কী যেন কি বলছি, এইরকম অবস্থা। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবারে পাখাটা চালাই, না হলে আমি বাঁচতে পারবো না, দেখো অবস্থা।